পাতায় বসন্ত তখন ফুরিয়ে এসেছে। চতুর্থ বর্ষে পরীক্ষা শেষ, এইবার ডুব দেওয়ার পালা। টেবিলের উপর স্তূপাকার বই আর এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে বইয়ে ফর্দ করছিলাম। কোন বইটা পড়া হয়েছে, কোন বইটা পড়া হয়নি, কোনটা পড়া হবে আর কোনটা এখনো বাকি আছে তার একটা সুবিশাল লিস্ট। বিকেল হলে আধ ঘন্টার জন্য বেরিয়ে কিছু বই কিনে আনতে হবে। কিছু বই নীলক্ষেত থেকে পুরাতন দামে নেব বলে লিস্ট করে রেখেছি। আসার সময় কিনে আনতে হবে 2 প্যাকেট চা পাতা। এই আমার 1 মাসের মজুদ। তারপর ডুব দিব অতল এক ভুবনে, যেই ভুবনে কেবল আমার বাস। নিষিদ্ধ সকল আধুনিক যন্ত্র, আধুনিক মানুষ, আধুনিক দায়িত্ব। কিন্তু তার আগে হতচ্ছাড়া মোবাইলটার একটা ব্যবস্থা করতে হবে। এ বড় যন্ত্রণার যন্ত্র। আমি চকচকে চোখে আধুনিক ডিভাইসটা হাতে নিয়ে মাত্রই অনির্দিষ্টকালের জন্য পাওয়ার বাটন অফ করব, এমন সময় ঘটে গেল এক অঘটন। আমি সাধারণত ঘটনাঘটনকে তেমন একটা পরোয়া করি না, আজ পরোয়া করতে হলো। সময়ে চোরাবাড়ি থেকে লিলুয়া হাওয়ার মতন ভেসে আসে কত ঘটনাঘটন, ভেসে আসে কত স্বর, আহ্বান দেয় বহুদূর থেকে। সেই আহ্বান না শুনলেও চলে, তবু আমরা শুনি। আমিও থামলাম। পাওয়ার অফ বোতামটা টিপে দেওয়ার আধ সেকেন্ড পূর্বে হোয়াটসঅ্যাপ থেকে আসা একটা নোটিফিকেশনটা আমায় থামিয়ে দিল। নোটিফিকেশনটা আমায় জানালো কেউ একজন রূঢ়ভাবে জানাতে চাইছে আপনার বইটা আমার ভালো লাগেনি। আমি হোঁচট খেলাম। প্রথমবারের মতো আমার অতল ভুবনের দরজাটা আমারই মুখের সামনে আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। ভেতরে ঢুকতে পারলাম না। ফিরে এলাম হোয়াটসঅ্যাপে। প্রথমে ব্যাপারটা না ধরতে পারলেও পরবর্তীতে বুঝলাম কল্পনার চরিত্র নয়, সত্যিকারের জিওন জাংকুক বার্তা পাঠিয়েছেন। 300 পৃষ্ঠার বই শেষ করতে তার মাস পেরিয়ে গেল। সাচ আ ব্যাড রিডার। আমি উত্তর দিলাম, মুখের উপর রূঢ় মন্তব্য, ইস এত খারাপ লিখি। জাংকুক উত্তর দিল, খারাপ লিখেন বলিনি তো, আপনার লেখা বেশ ঝরঝরে, সে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু চরিত্রের মধ্যে গুণের আতিশয্য ভালো লাগেনি। জাংকুককে আপনি মহাপুরুষ পর্যায়ে নিয়ে গেছেন। মানুষ কখনো অত নিখুঁত হয় না। আমি বললাম, আপনি জানেন মহাকাব্যে নায়ককে হতে হয় সর্বগুণে বিশেষায়িত। নায়কের প্রধান ধর্মই হলো তাকে হতে হবে অনন্য। কিন্তু আপনি তো মহাকাব্য লিখছেন না গ্রন্থকার, আপনি লিখছেন উপন্যাস। বেশ, মেনে নিলাম। পাঠক হিসেবে আপনার আলাদা পারসেপশন থাকতেই পারে, আই অ্যাপ্রিশিয়েট ইট। কিন্তু জাংকুক চরিত্রের মূল আকর্ষণই হলো তার পারফেকশন। তাকে পারফেক্ট হতেই হতো জাংকুক সাহেব, হি হ্যাড টু বি। আপনার দৃষ্টিতে দেখলে হয়তো তাই, তবে আবেগের বাড়াবাড়ি ব্যক্তিগতভাবে বড় বিরক্ত লাগে আমার। কিন্তু স্বীকার করছি আপনার লেখার গাঁথুনি চমৎকার। আমাদের কথা চললো বিরতিহীন রেলগাড়ির মতো। পুরোটা সময় জাংকুককে দারুণভাবে নিজেকে আড়াল করে রাখলো। তবুও আমি জেনে গেলাম জাংকুক কখনোই খারাপ পাঠক নয়। কি চমৎকার ভাবে সে আমার বইটা পড়েছে, খুঁটিনাটি বিস্তারিত নিজের খারাপ লাগাগুলোর সাথে সাথে মনে রেখেছে। কোথায় কোথায় লেখক হিসেবে আমি উচ্ছ্বসিত প্রশংসার দাবি রাখি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার হোমওয়ার্কে কি হলো, চমকানোর মতো কিছু খুঁজে পেয়েছেন? জাংকুকের উত্তরটা দিতে একটু সময় লাগলো। অনেকক্ষণ পর কেবল লিখলেন, I should appreciate your insight, গ্রন্থকার, again and again. আমাদের কথা সেদিনের জন্য সেখানেই থেমে গেল। আমি মোবাইল বন্ধ করে ডুব দিলাম 1 মাসের জন্য। মাসখানেক পর ফিরে এলাম একটা হোয়াটসঅ্যাপ স্টোরি নিয়ে। একটা পুরাতন ইংরেজি নোভেলের অরিজিনাল কপি খুঁজছিলাম, কোথায় পাওয়া যেতে পারে সে নিয়েই সাজেশন। জাংকুক সেখানে উত্তর দিল। আমি তার উত্তর দেখলাম 2 দিন পর। সে লিখেছে, অনলাইন শপগুলোতে না পেলে ঢাকা নীলক্ষেত খুঁজে দেখতে পারেন। আমি অবশ্য নীলক্ষেতে পাইনি, এক বন্ধুর দ্বারা সরাসরি দেশের বাইরে থেকেই আনিয়ে নিয়েছিলাম। আমি তার উত্তরে স্যাড রিয়েকশন দিয়ে প্রচণ্ড হতাশা নিয়ে লিখলাম, ও। জাংকুক শুধালো, আপনি কি সংগ্রহের জন্য খুঁজছেন নাকি পড়ার জন্য? আমি বললাম দুটোই, কিন্তু পাচ্ছি বার কই। জাংকুক প্রস্তাব দিল, আপনি পড়তে চাইলে আমার থেকে নিয়ে পড়তে পারেন, আমার কাছে সম্পূর্ণ সিরিজে আছে, কিন্তু পড়ে ফেরত দেওয়া বাধ্যতামূলক, গ্রন্থকার। জাংকুকের প্রস্তাবে যেন আকাশে উড়ে গেলাম আমি। অরিজিনাল প্রিন্টগুলোর যা দাম, এগুলো একবারে সংগ্রহ করে পড়তে গেলে যৌবন ঢলে যাবে সন্ধ্যায়। আমি উচ্ছ্বসিত হয়ে তাকে ধন্যবাদ জানালাম। আমাদের কথা গড়াতে লাগলো বেলা গড়ানোর মতো। আজ এইখানে দাঁড়িয়ে অতীত দেখলে মনে হয় সেই আলাপচারিতাই যেন অন্যরকম এক সুবাস ছিল, কেমন ছুটি ছুটি সুবাস। ছেলেবেলায় 10টা বাজতেই যেমন চারপাশে শুক্রবার শুক্রবার গন্ধ ছড়াতো, ঠিক সেরকম। বই নিয়ে, লেখালেখি নিয়ে, দর্শন নিয়ে, চিত্রকর্ম থেকে মিথোলজি নিয়ে কথা হতো আমাদের। এমনকি ময়মনসিংহের বৃষ্টির রাস্তা, স্টেশন, রোড, গঙ্গিনা পাড়ের ছিনতাইয়ের ভয়াবহতা পর্যন্ত হয়ে উঠল আলোচনার বিষয়। কেন এত কথা হলো, কিভাবে হলো, সে কথা বলতে পারি না, কেবল বলতে পারি আমাদের নিরন্তর কথা চললো। রোজকার রুটিনে ফাঁকফোঁক করে জাংকুক আর আমার কথা হওয়াটা যেন একটা স্থায়ী আসন পেতে বেশ আরাম করে বসলো। জাংকুক আমাকে পরিচয় করালো ইংরেজি ক্লাসিক্যাল সাহিত্যের সাথে। আর
আমি তাকে জানালাম ক্লাসিক ও রোমান্টিক বাংলা সাহিত্য। তারপর মাসখানেক পরের কথা, একদিন বিকেলে হঠাৎ আমার টেলিফোন বাজলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো জাঙ্কুকের কণ্ঠস্বর। আমাকে অবাক করে দিয়ে বলল, আপনি যে বইগুলো চেয়েছিলেন সেগুলোর মধ্যে থেকে 3টা বই সহ আমি দাঁড়িয়ে আছি আপনার হলের সামনে। জলদি নিচে নামুন গ্রন্থকার। আমি চট করে ক্যালেন্ডারের দিকে চাইলাম। জাঙ্কুকের পোস্টিং কিশোরগঞ্জে, মাসের 2টো শুক্রবার সে বাড়ি ফিরে আসে ছুটি কাটাতে। তবে কি আজ শুক্রবার বিকেল? আমি হলের ফটক থেকে বেরিয়ে আসতেই এক ঝাঁক হলুদ আগুন মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা পলাশ গাছটার নিচে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখলাম জাঙ্কুককে। সেই সন্ধ্যার পর আমাদের এই প্রথম দেখা। জাঙ্কুক আমাকে দেখেই এগিয়ে আসলো, সুন্দর হেসে বলল, চলুন হাঁটি। আমরা হাঁটলাম, পেয়ালার পর পেয়ালা চা খেলাম। জাঙ্কুক যে 3টে বই এনেছিল তা নিয়ে আলোচনা শুরু হয়ে দেশ, রাজনীতি, দর্শন, ফাস্টফুড, চা আরো যত রকমের হতে পারে এইসব আলোচনা চলতে চলতে রাত্রি 8টা বেজে গেল। জাঙ্কুক ফিরে গেল রাত 9টার পর। তারপর থেকে আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা সীমিত হয়ে দেখা হওয়ার মাত্রা বেড়ে গেল। জাঙ্কুকের বাড়ি ফেরার সময়টা মাস থেকে নেমে সপ্তাহে এসে ঠেকলো। আর প্রতি শুক্রবার বিকেল ঠিক 4টেতে আমাদের দেখা হওয়াটা যেন অনিবার্য সত্য হয়ে গেল। আমি আর জাঙ্কুক চষে বেড়াতে লাগলাম ময়মনসিংহের অলিগলি সর্বত্র। কোনো কোনো দিন 4টে থেকে রাত 8টা পর্যন্ত আমরা কেবল হেঁটে বেড়াতাম। কোনো কোনো দিন ধোয়া ওঠা চায়ের পেয়ালাতেই জমে উঠত আড্ডা। 4টে থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত বিরতিহীন আড্ডা, বিরতিহীন চায়ের পেয়ালা। শুধু আমরা নই, হলের দারোয়ান, হল ম্যানেজার, মোড়ের রিক্সাওয়ালা, টং দোকানের মামা, ফুচকা বেচে যে হ্যাংলা করে ছেলেটা, সকলেরই মুখস্থ হয়ে গেল রোজ শুক্রবার ঠিক বিকেল 4টায় আমাদের টাইম টেবল। কোনো বিকেলে হঠাৎ জাঙ্কুকের কাজ পড়ে গেলে তারা বড় আশ্চর্য হয়ে শুধাতো, আজ ভাইয়া আসেননি আপু? আমি একা বসে চায়ে চুমুক দিতাম আর চেয়ে দেখতাম তাদের চোখের অকৃত্রিম মুগ্ধতা। অথচ তখনও আমরা জানি না ঠিক কি আমাদের সম্পর্কের সমীকরণ, আমাদের সম্পর্কের নাম কি, কি বলা যায় একে। তারপর একদিন হঠাৎ করে আপনি থেকে তুমিতে নেমে এলাম। আমরা বুঝলাম আমাদের সম্পর্কের একটা নাম হলো, আমরা বন্ধু হলাম। সত্যি বড় ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। আমরা দুজনেই তখন বয়সপ্রাপ্ত, পরিবারের বিবাহ সংকটে পিষ্ট। আমার ব্যাপারটা যদিও সহজ ছিল, আমি চাইলেই ডুব দিতে পারতাম, হারিয়ে যেতাম কিছুদিনের জন্য। কিন্তু জাঙ্কুকের জন্য ব্যাপারটা হয়ে পড়লো খুব কঠিন। এক শুক্রবারে বিকেলে এসে মুখ ফিরিয়ে আসলো, আমাকে দেখেই বলল, মানুষের আক্কেল জ্ঞান দিন দিন কি রকম লোপ পাচ্ছে জানো? তাহলে জানালাম এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। জাঙ্কুক চোখ জোড়ায় কৃষ্ণাপ ছায়া নিয়ে বলল, আমার এক বন্ধু তার বোনের সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তুমি জানো তার বোনের বয়স? এটা মাত্র ক্লাস 8-এ পড়ে। চিন্তা করে দেখো, এই ছেলে আমার বন্ধু হয়ে কি করে এমন বাচ্চা মেয়ের প্রস্তাব দিতে পারে আমার কাছে? একটু কম বয়সে বিয়ে করলে আমার ছেলে মেয়ের বয়সই তো প্রায় এই মেয়ের সমান হয়ে যেত। এরা আমাকে ভাবেটা কি? আশ্চর্য। চারপাশে তখন ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যা। এই সন্ধ্যার মুখে জাঙ্কুকের এমন ক্ষোভের কথা শুনে হো হো করে হেসে উঠলাম আমি। হাসতে হাসতে আমার চোখে জল চলে এলো। শান বাঁধানো বেঞ্চিতে বসে পড়ে বললাম, তুমি একটা ছাগল জাঙ্কুক, ইউ শুড নো। কচি বয়সের মেয়েদের বিয়ে করার মজাই ভিন্ন। তোমার কথার ধরন শুনে মনে হচ্ছে তোমার অভিজ্ঞতা সুদূর প্রসারী। কয়টা কচি মেয়ে বিয়ে করেছে এ পর্যন্ত শুনি? এতই যখন মজা, তখন তুমিই বিয়ে করে ফেলো একটা ক্লাস 8-এর কোচি ছেলে দেখে। আমার স্টুডেন্টদের ছোট ভাইটাই পেলেও পেয়ে যেতে পারো। আমার প্রাণ খোলা হাসি বাঁধন হারা হলো এবার। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, খ্যাক খ্যাক করে হাসবা না তো। বিয়ে যে কি একটা কঠিন জিনিস। ছোটবেলার মতো অপু 10-20 করে একটা মেয়ে পছন্দ করে বিয়ে করে ফেলা গেলে সুবিধা হতো। আমার থেমে আসা হাসি আবারও হো হো পর্যায়ে ফিরে গেল। জাঙ্কুককে বললাম, তোমার আসলে কেমন মেয়ে পছন্দ তাই বলো। জাঙ্কুক মুখখানা অসহায় করে ফেলে বলল, কেমন মেয়ে পছন্দ তা তো বুঝতে পারছি না। মেয়ে কি কোনো জিনিস? কিভাবে বুঝবো বলো কেমন পছন্দ? আমি জাঙ্কুকের দিকে তাকালাম। এই ছেলে বড় বেশি চুজি। কখনো এসে বলবে, এই তে মেয়েটা এত লাজুক, তার লজ্জা দেখে আমারই কেমন লজ্জা লাগছিল। আবার কখনো এসে বলবে, মেয়েটা প্রচন্ড ফাস্ট। আমার সামনে বসে বারবার ফোনের ভেতর উকিঝুঁকি দিচ্ছিল। কেউ কথা বললে তো আমাদের একটু মনোযোগ দিয়ে একটু কথা শোনার চেষ্টা করা উচিত, তাই না? এমন হলে কিভাবে চলবে? আমি বললাম, মেয়েগুলো যথেষ্ট রূপবতী কিনা সেটা বলো। লাজুক, ফাস্ট, ফোনে উকিঝুঁকি দেওয়া বড় কোনো বিষয় নয়, তোমার কাজ চললেই হলো। জাঙ্কুক কটমট করে চাইলো, ধমক দিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন আমার কাজ চললেই হলো? একটি বুদ্ধিদীপ্ত আলোচনা যৌন সম্ভোগের থেকেও আরামদায়ক।
সেক্ষেত্রে রূপসী অথচ নির্বোধ স্ত্রী দিয়ে করবোটা কি বলো? নির্বোধ মানুষ আমার একদমই সহ্য হয় না, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, ও মাই গড জাংকুক, তুমি কি কোনোভাবে স্যাপিও সেক্সুয়াল পারসন? জাংকুক আমার দিকে চাইলো, অন্যমনস্ক কণ্ঠে বলল, স্যাপিও? হতেও পারে। তারপর আবার কিছুক্ষণ চিন্তা করে বলল, এই তে, এভাবে তো ভেবে দেখিনি। আমি স্যাপিও হলে তো ভয়াবহ সমস্যা। এবার তো দেখি আমার বিবাহ সংকট আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে হচ্ছে। আমার বোধহয় আর কোনোদিন বিয়ে করা হবে না। আমি আবারও দমফাটা হাসিতে ফেটে পড়লাম। জাংকুক আমার পাশে পাংশুটে মুখ করে দাঁড়িয়ে রইল। বর্তমানে বিয়ে তার জীবনের সবথেকে বড় সমস্যা। জাংকুক আর আমার বন্ধুত্ব তখন বছর পেরিয়েছে, বর্ষা মৌসুম, আমার মাস্টার্স পরীক্ষা শেষ। হঠাৎ মাথায় এক ঝাঁক আশা নিয়ে ভাইজান এসে হাজির। কোনো রকম সংবাদ ছাড়া তার এই আগমনে আমি কিছুটা অবাক হলাম। ভাইজান আমাকে জানালেন, ঘটনা অপেক্ষা করে থাকার মতো নয়, একটা বিয়ের কথা চলছে বাসায়। আমি যেন বাবার মান সম্মানের কথা চিন্তা করে হলেও আগামী সপ্তাহ বাসায় যাই। দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, পাত্রপক্ষ দেখে যাক। বিয়ে করব কি করব না সেটা পরের বিষয়। আমি দীর্ঘশ্বাস ফেলে তাকে আশ্বস্ত করলাম, বাড়ি আমি ফিরছি, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ভাইজান আমার হাতে পাত্রের সিভি ধরিয়ে দিয়ে ওয়েটিং রুম থেকেই বিদায় নিলেন। আমি ঘরে ফিরে সিভি দেখতে বসে বিস্ময়ে হতভম্ব হয়ে গেলাম। আবার সেই জাংকুক, কি আশ্চর্য! মেজাজ আমার তখন ভয়ঙ্কর খারাপ। এই জাংকুকের পরিবারে নিশ্চয়ই কোনো মাথা পাগল বড় মামা আছেন, নয়তো এমন আকামগুলো করে কি? আশ্চর্য। 3 দিন বাদে শুক্রবার বিকেলে জাংকুকের সাথে দেখা হতেই কটমট করে চাইলাম আমি। ধমক দিয়ে বললাম, তোমার ফ্যামিলিতে কোনো মাথা পাগল বড় মামা আছে কিনা বলো। জাংকুক অবাক হয়ে বলল, এত তেতে আছো কেন? ঘটনা কি? তোমাদের বাড়ি থেকে সিভি এসেছে আমার বাবার হাতে। তারা পরের সপ্তাহে আমাকে দেখতে আসছে। আর তুমি একটা ছাগল, তুমি কিছুই জানো না। জাংকুক হঠাৎ করে গম্ভীর হয়ে গেল, চোখ মুখ শক্ত করে আমার দিকে চেয়ে বলল, চলো হাঁটি। আমি মুখ ভার করে হাঁটছি, মন মেজাজ অসম্ভব রকমের খারাপ। জাংকুকের দিকে চেয়ে শাসিয়ে উঠে বললাম, আমার যদি তোমার সামনে সেজে গুজে সংসেজে যেতে হয়, আমি কিন্তু তোমার মাথা ফাটিয়ে ফেলবো জাংকুক। জাংকুক প্রতি উত্তরে কিছু বলল না। কিছুক্ষণ চুপচাপ উদ্দেশ্যহীন ভাবে হাঁটার পর আমার মাথা ঠান্ডা হলো। জাংকুক যেন সেই অপেক্ষাতেই ছিল। দীর্ঘশ্বাস ফেলে ডাকলো, তে। আমি সাড়া দিলাম। তুমি জানো তে, সকালে নিউজ পেপার পড়তে পড়তে হঠাৎ কোথাও ময়মনসিংহের নাম দেখলে আমার তোমার কথা মনে পড়ে যায়। বইয়ের পাতায়, দেওয়ালের পোস্টারে, এমনকি বাসের কন্ট্রাক্টর ময়মনসিংহ বললে চেঁচিয়ে উঠলেও আমার তোমার কথা মনে পড়ে যায়। আমার কাছে ময়মনসিংহ মানে তুমি হয়ে গেছো তে। এই ছুটির বিকেলগুলোর মতো আমি তোমাকে নিয়ে গোটা দেশ ঘুরতে চাই, তারপর পুরো পৃথিবী। আমি চাই পৃথিবীর যে কোনো কোণে দাঁড়িয়ে বাংলাদেশ শব্দটা শুনতেই আমার তোমার কথা মনে পড়ে যাক। জীবনের এত প্রতিযোগিতা, হার জিত, টিকে থাকার লড়াইয়ের মধ্যে হয়রান হয়েও কোথাও জীবন শব্দটা শুনলেই মনে পড়ে যাক আমার একটা দেশ আছে, একটা শহর আছে, কিছু রোদমরা বিকেল আছে, আর আছে একটা তে, যার গায়ে শুক্রবারে বিকেলের মতন সুবাস আছে। আমি আচমকা দাঁড়িয়ে পড়লাম, বিরক্ত কণ্ঠে বললাম, জাংকুক, আর ইউ প্রপোজিং মি? জাংকুক মুখ ভার করে বলল, দেখো তে, আমার কিন্তু ছ্যাঁকা খাওয়ার বয়স নেই, ওরকম কিছু চিন্তাও করবে না। আমি আগেই বলেছিলাম আমার বিয়ে শাদিতে মন নেই, আমি বিয়ে করব না। তো কি করবে? প্রতি বিকেলে একা একা ফড়িংয়ের মতো উড়ে বেড়াবে? মন চাইলেই অন্য ভুবনে হারিয়ে যাবে? আনন্দ উৎসব করবে? আর আমি বেকুব বিয়ে করে জীবন ধ্বংস করে ফেলবো? অসম্ভব। তোমার এত সুখ তো আমার সহ্য হবে না তে, বিয়ে তোমাকে করতেই হবে। আমি অবাক চোখে চাইলাম, হতাশ কণ্ঠে বললাম, কত বড় পাপী হিংসুটে পুরুষ মানুষ! এই তুমি আমার বন্ধু? জাংকুক চোখে মুখে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কাঁধ ঝাঁকালো, বলল, এটাকে হিংসা বলে না গ্রন্থকার, এটাকে বলে নিজের জন্য ভাবা। আমি কেবল নিজের জন্য ভাবছি। আমি অন্য মেয়েকে বিয়ে করে ঘরে কুঁজো হয়ে থাকবো আর তুমি ফড়িংয়ের মতো উড়বে, এটা আমার সহ্য হবে কেন বলো? তাহলে তুমিও বিয়ে করো না। কে জোর করেছে? জাংকুক চোখ বড় বড় করে তাকালো। কে জোর করেছে? আমার পুরো গোষ্ঠী রীতিমতো ছুরি চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। দেখোতে, আমি কল্পনা করে দেখে ফেলেছি, তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে বিকেল হাঁটা আমার হবে না। অন্য একটা মেয়ের সাথে আমি কি নিয়ে গল্প করব ভাবতেই তো বিরক্ত লাগছে। তাছাড়া আমার দুঃস্বপ্ন দেখলেও তোমাকে বলা অভ্যাস। প্রতি শুক্রবার বউ আমাকে তোমার কাছে আসতে দিবে?
উফ, তে রাজি হয়ে যাও তো দ্রুত। আজ এরা যন্ত্রণা ভালো লাগছে না। আর কেমন বন্ধু তুমি? বন্ধুর জন্য একটা সিম্পল বিয়ে করতে ফেলতে পারছো না? এত নিষ্ঠুর তুমি, এই তোমার বন্ধুত্ব? আমি হলে তো বলার আগেই রাজি হয়ে যেতাম। আমাদের ঝগড়া চললো রকেটের গতিতে। আমি চোখ ছোট ছোট করে বললাম, এমন ভাবে বলছো যেন বিয়ে নয়, নতুন একটা বই চাইছো। বই হলে দিয়ে দিতাম, কিন্তু বিয়ে? জাঙ্কুক নির্লিপ্ত কণ্ঠে বলল, তো বিয়ে করা তো বই দেওয়ার থেকেও সহজ। বই দিলে দিতে হবে সত্য ত্যাগ করে, বিপরীত কিছু পাবে না। কিন্তু বিয়ে করলে তৎক্ষণাৎ একটা 30 বছরের ব্যক্তিগত পুরুষ পেয়ে যাবে। সেই পুরুষের একটা বিশাল লাইব্রেরি থাকতে পারে, দারুণ সেন্স অফ হিউমার থাকতে পারে, বুক ভরা ভালোবাসা থাকতে পারে। কত লাভ! জাঙ্কুকের কথায় হেসে ফেললাম আমি। ঠোঁটে মধুর হাসি নিয়ে বললাম, তাই? তাহলে বলো, তোমার এক্সক্লুসিভ বুক কালেকশনের সব মালিকানা আমার। জাঙ্কুক চোখ বড় বড় করে চাইলো, কপট বিস্ময় নিয়ে বলল, কত বড় ধান্দাবাজ তুমি তে! আমি কিন্তু ভুলিনি তুমি আমার কাছ থেকে 7টা বই মেরে দিয়েছো। আমি লিস্ট করে রেখেছি। আমি অবাক হয়ে বললাম, আমি তোমার জন্য সন্ন্যাস ধর্ম ছেড়ে সংসার ধর্মে নিজের জীবন বাজি রাখতে চলেছি, আর তুমি 7টা বইয়ের কথা ভুলতে পারছো না? আশ্চর্য জাঙ্কুক। জাঙ্কুক প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হাসলো মাত্র। আমাদের ঝগড়া কথা কাটাকাটি বন্ধ হয়ে গেল ঝোপ করেই। দুজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়ে বসলাম। নিশ্চুপ চেয়ে থেকে তেজস্বী সূর্যকে নদীর বুকে লুকাতে দেখলাম। নদীর টলটলে জলে পা ভিজিয়ে চেয়ে রইলাম বাহারি নৌকোর পালে, বাহারি প্রেম যুগলে। ঘন্টার পর ঘন্টা পেরোলো, কারো মুখে কোনো কথা ফুটলো না, বিরক্তি এলো না, অস্বস্তি হলো না। চারপাশ থেকে পরিপূর্ণতার হাওয়া বুক বেয়ে জলস্রোত তুলতেই উপলব্ধি করলাম, জীবনে আসলেই একটা মানুষ প্রয়োজন, যার কাছে নির্দ্বিধায় সকাল হওয়া যাবে, মন চাইলেই ঝোপ করে হয়ে যাওয়া যাবে বিষণ্ণ সন্ধ্যা অথবা রৌদ্রোজ্জ্বল প্রখর দুপুর। জাঙ্কুক আর আমি দুজনেই একই আকাশের দিকে আলস্যহীন চেয়ে রইলাম ঘন্টার পর ঘন্টা। ক্লান্ত চিল উড়ে গেল। আশেপাশে কোনো এক ঝোপে ঢেকে উঠল জোনাকির দল। আকাশ কোণে নামলো সন্ধ্যা। জাঙ্কুক সেই সন্ধ্যার দিকে চেয়ে থেকেই শুধালো, তে, ক্যান আই কনফেস ইউ সামথিং? বলো। আমি যখন তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন ভেবেছিলাম ভালোবাসা না থাকলেও চলবে। আমাদের এই সুন্দর বন্ধুত্বকে পুঁজি করেই আমরা কাটিয়ে দিতে পারবো চমৎকার এক দাম্পত্য জীবন। কিন্তু ঘন্টাখানেক আগে তোমাকে বিয়ের কথাটা বলার পর আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে তে। আমার মনে হচ্ছে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে গেলে বোধহয় আমি মরে যেতাম। আমার মনে হচ্ছে তুমি আমার কাছে শুক্রবার বিকেলের থেকেও প্রিয়। আমি তোমাকে শুক্রবার বিকেলের থেকেও বেশি ভালোবাসিতে, অনেক বেশি। এত ভালো বোধ হয় আমি আর কখনো কাউকে বাসতে পারিনি। আমি শূন্য দৃষ্টিতে আকাশের দিকে চেয়েছিলাম। এবার ঘাড় ফিরিয়ে জাঙ্কুকের দিকে চাইলাম। ধীরে ধীরে আমার চোখের কোণে জল জমতে লাগলো। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আকাশ থেকে যেমন সন্ধ্যা ঝরছে, ঠিক তেমনই হৃদয়ের নদী তটে শিরশির করে ঝরে পড়ছে নতুন এক অনুভূতি। হাজারো ভালোবাসার গল্প লেখা আমি হঠাৎ ঠাউর করে উঠতে পারলাম না, এর নামই কি ভালোবাসা, নাকি ছুটির মতো সুবাস ছড়ানো এ এক শুক্রবার বিকেল?